ও আমার কেউ না মা, ও আমার শত্রু। নিশ্চল মুগ্ধ, বড়সড় দেহটা তার চিত হয়ে পড়ে আছে মেঝেতে। চোখ দুটো নিভু নিভু, দুহাত ছড়িয়ে আছে দুদিকে। এক হাতের মুঠোয় এখনো চেপে রেখেছে ব্যবহৃত শূন্য সিরিঞ্জটা। বুকের ওঠানামার গতি ক্রমশ কমছে যুবকের, কমছে বাদামি চোখ জোড়ার পলক ফেলার ইচ্ছে। ভয়ানক যুবকের এহেন শান্তশিষ্ট ভাবখানা বোধহয় বেশ অবিশ্বাস্য। সে এবার ঘুমোতে চাচ্ছে। বুকের খাঁচায় লুকায়িত অঙ্গটার হুটহাট জ্বালাতনগুলো এখন আর ভাবাচ্ছে না তাকে। মস্তিষ্ক ধীরে ধীরে ফাঁকা লাগছে তার। একটা সময় চোখ দুটো বন্ধ হয়ে গেল আপনা আপনি। নিঃশ্বাসের গতি বাড়ল বেশ। ঘুম জড়ানো চোখ দুটো কোনো রকমে টেনে টুনে খুলছে মাহি। গাটা কেমন ম্যাচ ম্যাচ করছে। মাথাটা যে কি ভার লাগছে, মনে হচ্ছে পুরো শরীরের তুলনায় আপাতত বোধ হয় মাথাটাই বেশ ওজনের। মাহি কাতরাতে কাতরাতে হালকা নড়ে চড়ে উঠে বসার প্রয়াস চালাতেই চোখ মুখ কেমন কুঁচকে গেল তার। সর্বাঙ্গ জুড়ে অসহ্য ব্যথা, আজও গলা দিয়ে স্বর বেরোনোর বালাই নেই। মাহি কিয়ৎক্ষণ থম মেরে পড়ে রইল বিছানায়। পরক্ষণে নিজের সঙ্গে এক প্রকার যুদ্ধ চালিয়ে অবশেষে শোয়া ছেড়ে উঠে বসল। মাথাটার অসদ্ভোতা যন্ত্রণায় কুপো কাঁদছে। দুহাতে মাথার দুপাশ সজোরে চেপে ধরে মনে মনে ভাবল, বোধহয় শাওয়ার নিলে কিছুটা হলেও রেহাই পাবে এহেন যন্ত্রণা থেকে। তাই যেই ভাবা সেই কাজ। সমস্ত শরীরের অসহনীয় ব্যথা নিয়ে মাহি পা রাখল মেঝেতে। তবে এক মুহূর্ত আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কেমন গতকাল রাতেই না পুরো মেঝেতে কাচের বোতলে চূর্ণ বিচূর্ণ টুকরোগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাহলে এখন পুরো মেঝেটা এমন ঝা তকতকে হয়ে গেল কিভাবে? মাহি এক মুহূর্ত মৌন থেকে পরক্ষণে নিজেকে নিজে সান্ত্বনা দিয়ে ভাবল, হয়তো মেয়েদের মধ্যে থেকে কেউ এসে পরিষ্কার করে গিয়েছে। হয়তো সে ঘুমিয়েছিল বিধায় টের পায়নি। মাহি আর ভাবল না। এমনিতেই মাথা ভর্তি ভোতা যন্ত্রণা, তার উপর এমন উটকো ভাবনা চিন্তা। অত সব ভেবে চিনতে তার কি লাভ শুনি? মাহি মুখ বাঁকায় নিজ ভাবনায়। রয়ে শয়ে পা দুটোতে কোনো মতে দাঁড়িয়ে ধীরে ধীরে এগোয় ওয়াশরুমের দিকে। গায়ে জড়ানো মোটা সিনথেটিক কাপড়ের পাজামা জ্যাকেট, মুখ ঢাকা হসপিটাল মাস্কে, মাথায় কালো ক্যাপ, হাতে পায়ে মোটা মোটা গ্লাভস, বড় বড় স্ট্যান্ড মোপার হাতে নিয়ে ঘষে ঘষে লিভিং রুম পরিষ্কার করে যাচ্ছে পাঁচজন পুরুষ মেয়ের। গায়ে অত রক্ষা কবচ থাকলেও প্রত্যেকের বদনখানি কেমন কাঁপছে দেখো। কেননা পায়ের তলায় থাকা কাচের মেঝের নিচে আস্ত একটা সুইমিং পুল। সেখানে স্বচ্ছ পানিতে ডুবছে মাংসাশী হাঙরগুলো। গতকাল একজনকে আস্ত গিলেও এদের স্বাদ মেটেনি। মনে হচ্ছে উপরের মানুষগুলোকে দেখে তারা কেমন দাঁত বের করে বাঁকা হাসছে। এটুকু যতবার নজরে পড়ছে ঠিক ততবার গা শুদ্ধ লাঠিসোঁটা সবটা কাঁপছে বেচারাদের। তবুও তারা অসহায়। রক্তাক্ত মেঝেটা ঠিকমতো পরিষ্কার না করলে দেখা যাবে তাদের কিনে আবার হাঙরদের খাবার বানিয়ে দেয়। লিভিং রুমের লাউঞ্জের একপাশে বুকের কাছে দুহাত বেঁধে চুপচাপ দাঁড়িয়ে আছে সিদ। মুখটা কেমন গম্ভীর চিন্তায় নিমজ্জিত বেচারার। চোখ দুটো বোধহয় এক জায়গায় স্থির। এরই মধ্যে লিভিং স্পেসে আগমন ঘটে মেডেনের। অদূরে সিদকে অমন গম্ভীর ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি খানিক এগিয়ে এসে সিঁড়ি বেয়ে দুধাপ নিচে নেমে এলেন। কোনোরূপ কথাবার্তা ছাড়া নিঃশব্দে সিডের পাশাপাশি এসে দাঁড়ালেও খেয়াল করলেন সিডের তেমন কোনো হেলদোল নেই। মেডেন ভ্রু গোটালেন, আলতো করে এক হাত উঁচিয়ে রাখলেন সিডের কাঁধ বরাবর। এদিকে কাঁধে কারো শীতল স্পর্শ টের পেয়ে হকচকিয়ে ওঠে সিড। ভোরকে তাকায় পাশে। সম্মুখে মেডেন। ইরাকে দেখে ছেলেটা কেমন স্বস্তির নিঃশ্বাস ফেলে। চোখ বুজে ফোঁস করে নিঃশ্বাস ফেলে আওড়ায়। ওহ তুমি, আমি আরো ভাবলাম। মনস্টার, তাই তো? ঠোঁটের আগায় এসে থেমে যাওয়া শব্দটা মেডেনের মুখ থেকে শুনে স্মিত হাসল সিড। হালকা ঠোঁট কামড়ে আঙ্গুল উঁচিয়ে সামান্য চুলকে নিল ললাটের এক পাশ। সময় নিয়ে জানালো, ওই আর কি। মধ্যবয়সী মেডেন কেমন ঠোঁট পিষে হাসলেন মনে হচ্ছে। পা দুটো হালকা নাড়িয়ে সোজা হয়ে দাঁড়ালেন পর মুহূর্তে। দুহাত বুকের কাছে বেঁধে কেমন রহস্যময় কণ্ঠে বলতে লাগলেন, ইদানিং মনে হচ্ছে মনস্টারকে একটু বেশি ভয় পাচ্ছ। কই, আগে তো মনস্টারের হিংস্রতার এত ভয় পেতে না। সিড মৌন রইল কিছুক্ষণ। কর্মরত মেয়েদের পানে ঠায় তাকিয়ে থাকতেই হঠাৎ মেডেনের মুখে শুনল আরেক বাক্য, মেয়েটাকে পছন্দ হয়েছে তাই না? কথাটা শুনতেই পুরো বদন জুড়ে ঝংকার বয়ে গেল সিডের। বুকটা কেঁপে উঠল অজানা ভয়ে। ছেলেটা কেমন ক্ষণে ক্ষণে শুকনো ঢোক গিলল। এদিকে তার এহেন অবস্থা ঠিকই আট দৃষ্টিতে খেয়াল করলেন মেডেন। হালকা হেসে আলতো করে সিডের পিঠে হাত রেখে বিজ্ঞান ন্যায় শুধালেন, তাকে একবার মনে ধরেছে, তাকে এত সহজে হাতছাড়া করতে চাচ্ছ কেন সিট? আমি তোমার চোখে স্পষ্ট দেখছি মেয়েটার প্রতি অবাধ মায়া। শুকনো ঢোক গিলল সিড। ঠোঁট ফাঁকা করে নিঃশ্বাস ফেলছে ক্রমশ। সে মেডেনের দিকে না তাকিয়ে মোটা হয়ে আসা কণ্ঠে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের কৌতূহল থাকবে, এটাই স্বাভাবিক মেরিন। তাই বলে এই কৌতূহলকে আমি ভালোবাসা কিংবা তার চেয়ে বেশি কিছুর নাম দিতে পারি না। কথাটা বলে সিদ উদ্যত হলো চলে যেতে। দু কদম বাড়াতেই পেছন থেকে ভেসে আসে মেডেনের দৃঢ় কণ্ঠ, তাহলেও কাঁদলে তোমার চোখ থেকে পানি পড়ে কেন?
কাল রাতে যখন মনস্টার ওর ওপর নির্মম অত্যাচার করছিল, তখন তুমি কক্ষের বাইরে মেঝেতে বসে পাগলামি করছিলে কেন? কেন কাঁদছিলে নিঃশব্দে? চলন্ত পা দুটো থামলো সিডের। শরীরটা এক মুহূর্তের জন্য হয়ে গেল অসাড়। মেডেন হাসলেন, ধীর কদমে এগিয়ে এসে পাশাপাশি দাঁড়ালেন সিডের। কণ্ঠ খাদে নামিয়ে ফের বললেন, যদি ভালোই না বাসো তাহলে রোজ সকালে মেয়েটার ঘরের জানলা দিয়ে ঢুকে তাকে অনিমেষ চোখে দেখো কেন সিট? এবার আর নিজের শক্ত মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারেনি সিড। ছলছল নয়নে ঘাড় বাঁকিয়ে তাকালো মেডেনের পানে। সময় নিয়ে ব্যথিত কণ্ঠে বলল, দয়া করে এসব মনস্টারের কানে তুলবেন না মেয়েরেন। সে আমাকে মেরে ফেললেও আমার কোনো আফসোস নেই, কিন্তু আমার জন্য মেয়েটার বিন্দুমাত্র ক্ষতি হোক তা আমি চাই না। তাই প্লিজ। মেডেন এক মুহূর্ত নীরব চোখে তাকিয়ে রইলেন কেবল। তার চোখ দুটোই হাজারো প্রশ্ন, তবে সিডের অমন করুণ কণ্ঠের পিঠে তার প্রশ্নগুলো আর করা হলো না। সিড আর দাঁড়ায়নি এক মুহূর্ত। তৎক্ষণাৎ নিজের ছলছল চোখ দুটো লুকিয়ে প্রস্থান ঘটালো লাউঞ্জ থেকে। ইরা পেছন থেকে চেয়ে রইলেন, শুধু আনমনে বিড়বিড়ি আওড়ালো, একজন মেয়েকে মেরে শান্তি পায় আর একজন মেয়েটার ব্যথাগুলো অনুভব করে, লুকিয়ে কেঁদে কেটে শান্তি পায়। আশ্চর্য। পেন্ট হাউসের বক্সিং ক্লাব। শক্তপোক্ত পাঞ্চের ধূপধাপ শব্দগুলো যেন পুরো ঘরময় গুচ্ছে। দুহাতে বক্সিং গ্লাভস, উদম পেটানো শরীরে ঘামের তীব্র উপস্থিতি। একের পর এক জোরালো পাঞ্চের ভারে নুয়ে যাচ্ছে পাঞ্চিং ব্যাগ, তবুও থামছে না যুবক। এক অদম্য রুরুতায় নিজের সকল রাগগুলো যেন একাধারে মিটিয়ে যাচ্ছে সে। এদিকে ক্লাবের কাচের তৈরি দরজাটা দিয়ে মাত্র ঢুকলো এডউইন। চোখে মুখে তার সে কি উদ্বিগ্নতা। সে গটগুটি এগিয়ে এসে দাঁড়ালো বক্সিং রিংয়ের সম্মুখে। ব্যগ্র কণ্ঠে জানালো, মনস্টার, আমাদের 200 শিপমেন্ট আটকে দেওয়া হয়েছে। ব্যাস তখনই থামলো মুগ্ধে চলন্ত হাত। ঘন ঘন নিঃশ্বাস ফেলে যুবক রহেশ হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় এক পলক। এডেন সঙ্গে সঙ্গে তটস্থ হয়ে দাঁড়ালো। দেখলো মুগ্ধ নামক মনস্টারের কঠিন মুখায়বব। সুদর্শন মুখটা কেমন লাল হয়ে আছে। তা আদৌ রাগের বশে নাকি অন্য কোনো কারণে কে জানে। তার ঘরমাক্ত ভেজা চুলগুলো থেকে চুইয়ে পড়ছে ঘামের কণা। ঠোঁটের কোণে আচমকায় ফুটে উঠেছে এক চিলতে ক্রূর হাসির রেশ। এডউইন থমকায়। মনস্টারের এহেন ক্রূর হাসিতে গলা শুকিয়ে কাঠ বেচারার। সেখানে শুকনো ফাঁকা ঢোক গিলে চোখ দুটো অন্যত্র সরাতেই খেয়াল করে পাঞ্চিং ব্যাগ থেকে চুইয়ে পড়ছে লাল তরল। এডউইন হতভম্ব। পাঞ্চিং ব্যাগ থেকে হঠাৎ ওসব কি গড়াচ্ছে। ওদিকে তার ভাবনার মাঝেই মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষ ততক্ষণে রিংয়ের পানে এগিয়ে এসেছে। ধারালো দাঁতের সাহায্যে একটানে হাতের গ্লাভসগুলো খুলে নিয়ে পরিশেষে লম্বা লাফে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলো রিং থেকে। ঘটনার আকস্মিকতায় হকচকি এডউইন তড়িৎ পিছিয়ে যায় দু কদম। মুগ্ধ তার পানে কোনো রূপ দৃষ্টিপাত করল না। উল্টো মুখাবব শক্ত রেখে সিনা টান টান করে দাম্ভিকতা বজায় রেখে চলে গেল ক্লাব থেকে। এডউইন তখনই সুযোগ পেয়ে ছুটে গেল বক্সিং রিংয়ে। দৌড়ে এসে ব্যাগ্র হাতে পাঞ্চিং ব্যাগটা খুলে দিতে মেঝেতে লুটিয়ে পড়ল এক ভিনদেশি যুবকের থেতলে যাওয়া বিধ্বস্ত শরীর। এডউইন এবার আশ্চর্যের চরম সীমানায় দাঁড়িয়ে। এই ছেলে ওই গার্ডটা না, যে কিনা গতকাল রাতে সমুদ্রের বর্ডারে মনস্টারের শিপমেন্টটা আটকে দিয়েছিল। কিন্তু তাকে মনস্টার কোথায় পেল? আর তার বলার আগে মনস্টার এই খবরও পেয়ে গেল। এডউইন ছেলেটার পানে তাকিয়ে থেকে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। নিজ ব্যর্থতার উপর মহা আফসোস করতে করতে নিজেকেই শুধালো, তোমার আরো ফাস্ট হতে হবে এডউইন। জানালার পাশের কাউচে গা এলিয়ে বসে আছে মাহি। মুখায়ভাবে তার বিষাদের ছাপ স্পষ্ট। খোলা চুলগুলো বাতাসে উঠছে রীতিমতো। তার দৃষ্টি আপাতত অদূরের চেরি ব্লসমের বাগানে। বাতাসের মৃদু দুলুনিতে উঠছে ফুলগুলো। পুরো বাগানের জমি ছেয়ে গেছে ফুলের সৌন্দর্যে। মাহির মনটা আকুপাকু করছে অত সুন্দর বাগানটা একটু খালি পায়ে হাঁটতে, চেরি ব্লসম ফুলগুলোকে একটুখানি ছুঁয়ে ছুঁয়ে দেখতে। তবে মনের অত বড় স্বাদ কি আর সহজে পূরণ হয়? চারিপাশে হাজারো দৃষ্টিনন্দিত সৌন্দর্য থাকলেও তার কি আর যাবার সাধ্যই আছে? নিজের এহেন অসহায় পরিস্থিতির কথা মনে পড়তে তাচ্ছিল্যের সাথে হাসলো মাহি। কেন যে সে এত দুর্বল হলো? কেন আরেকটু শক্ত হলো না নিজের জন্যে? কেন পারছে না মরে যেতে? সে যে বড্ড ভীরু। এতটাই যার দরুন বহুবার মরতে গিয়েও ব্যর্থ হয়েছে প্রতিবার। মাহির বুক চিরে আচমকায় বেরিয়ে আসে এক দীর্ঘ নিঃশ্বাস। মস্তিষ্ক চলছে হাজারো কথা। বাড়ির মানুষগুলো এখন কেমন আছে? তারা কি তাকে মনে করছে? আহি কেমন আছে? সে কি এখনো আগের মতো রাগ গোসা করে? মাহির বুক ভার হয়ে গেল বাড়ির চিন্তায়। চোখ দুটোর কার্নিশ ভরে গেল অশ্রুতে। ঠিক তখনই ঘরের দরজা দিয়ে প্রবেশ করলো মিলা। হাতে একখানা বড়সড় ট্রে, সেথায় সাজানো বাহারি ফলের বাহার। মিলা ঘরে ঢুকে কেমন উচ্ছ্বসিত কণ্ঠে আওড়ালো, হে মুনলাইট, দেখো কি এনেছে তোমার জন্য। এগুলো আমাদের বাগানের ফ্রুটস, ভীষণ টেস্টি, একটু খেয়ে দেখো। মাহি আশ্চর্য বনে গেল যেন। সে কেমন হতবাক চোখে তাকিয়ে আছে মিলার পানে। মিলা গদগদ হয়ে এগিয়ে আসছে তার দিকে। মুখে কি সুন্দর হাসি, অথচ
একদিনে মেয়েটাকে একবারও হাসতে দেখেনি মাহি। যতবার দেখেছে ততবারই কেমন তটস্থ থাকতো ভয়ে। তবে আজ দেখো কি প্রাণবন্তই না দেখাচ্ছে তাকে। মিলা হাসি হাসি মুখে মাহির পায়ের কাছে এসে বসতে চাইলেই মাহি তক্ষণই নিজের পা দুটো গুটিয়ে নিল। মিলা তেমন গা করলো না এহেন কাণ্ডে। ঠোঁটের কোণে চমৎকার হাসি ধরে রেখে হাতের ট্রেটা নামিয়ে রাখলো দুজনের মাঝে। নিজ উদ্যোগে একটা ব্লুবেরি তুলে নিয়ে মাহির পানে এগিয়ে ধরে বলল, নাও খেয়ে দেখো। মাহি হতবাক হয়ে ঠিকই তুলে নিল ব্লুবেরিটা। এদিকে মিলা তাকে আরেকটু অবাক করে দিয়ে ব্লুবেরি তুলে তুলে মুখে পুড়তে লাগলো নিজের। গালের পাশে অনন্য স্বাদের ফলটা চিবুতে চিবুতে মাহিকে তারা দেখিয়ে বলল, খাচ্ছ না কেন? খাও খাও, ভীষণ মজা। মাহি ওপর নিচ মাথা নাড়ায় হতবুদ্ধির ন্যায়। ধীরে ধীরে ব্লুবেরিটা যেই না মুখে পুড়লো অমনি সুস্বাদে চোখ দুটো আপনা আপনি বন্ধ এলো মেয়েটার। মিলা আর চোখে দেখলো সবটা। পরক্ষণে কেমন খিলখিলিয়ে হেসে উঠে বলল, খুব মজা তাই না? মাহি তৎক্ষণাৎ চোখ খুলল, দৃষ্টিনত রেখে মাথা ঝুঁকালো নিঃশব্দে। মিলা তখন আরো কিছু ফল মাহির পানে এগিয়ে দিয়ে বলল, এগুলো টেস্ট করো, দেখবে খুব ভাল লাগছে। মাহি তাই করলো। মেয়েটার কথা মতো আরো কিছু নাম না জানা সুস্বাদু ফল মুখে পড়ল। এদিকে মিলাও তখন এসে ফল চিবুতে চিবুতে হঠাৎ মাহির উদ্দেশ্যে বলল, নিচে যাবে চেরি ব্লসম গার্ডেনে? কথাটা শুনতেই মাহির অবচেতন মনটা কেমন লাফিয়ে উঠল খুশিতে। তবে নিজস্ব অন্তর্মুখিতায় মতো মেয়েটা বাইরে থেকে একদম স্থির রয়ে শয়ে কেবল আওড়ালো। আমি গেলে সমস্যা হবে না? মিলা গা দুলিয়ে হাসলো, কেন যেন হাসতে হাসতে বলল, কি সমস্যা হবে বোকামে? এখানে থাকা প্রতিটা মানুষ যখন তখন একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেখানে খুশি সেখানেই যেতে পারবে। তুমিও চলো আমার সাথে, গেলে দেখবে খুব ভালো লাগছে। সারাদিন একা একা ঘরে বসে থাকলে থোড়াই মন ভালো থাকবে। মিলার কথা যথার্থ যুক্তি পেয়ে স্মিত হাসলো মাহি। যেভাবে আছে সেভাবে উদ্যত হলো নিচে যেতে। মিলা তখন আগ বাড়িয়ে বাদ সাধলো মেয়েটাকে। মাহি থামলো। জিজ্ঞাসু চোখে মিলার পানে তাকাতে মিলা কেমন খিটমিট করে বলে ওঠে, এই অবস্থাতেই যাবে? মাহি নিজের পানে তাকায় এক পলক। গায়ে জড়ানো কালো একখানা ফ্লোরাল প্রিন্টের গোল ফ্রক, যার দৈর্ঘ্য পায়ের কনুই থেকে 2 আঙ্গুল উঁচুতে। ফ্রকের হাতগুলো বেশ সুন্দর, ফুলে ফেপে থাকা, মাঝখানে 2-3টে ভাঁজ, চুলগুলো এলোমেলো হয়ে পিঠ ছাড়িয়ে কোনো মতে গিয়ে ঠেকেছে কোমরের উপর। মাহি অবদের ন্যায় চোখ তুলে তাকায় এক পলক, মন খারাপে সুরে বলে, আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে? মিলা আলতো হেসে মাহির নরম চিবুকে আঙ্গুল ঠেকা একটুখানি আদুরে কণ্ঠে বলে, মোটেও না, তোমাকে একদম পরীর মতন দেখাচ্ছে। তবে চুলগুলো তোমার বড্ড এলোমেলো। এসো আমি তোমার চুলগুলো বেঁধে দিই। মাহি চটপট রাজি হলো এহেন প্রস্তাবে। ছোট ছোট কদম ফেলে তখনই গিয়ে বসলো মেকআপ ভ্যানিটির সামনে। যদিও বা মেয়েটার মেকআপের প্রতি তেমন কোনো ইন্টারেস্ট নেই, কিন্তু মুগ্ধ মহাশয় সেদিন তো গোটা শপিং মলটাই তুলে এনেছেন তার জন্য। সঙ্গে এসব মেকআপও যুক্ত ছিল বই কি। সম্মুখে বিশাল আয়না, মখমলে ড্রেসিং টুলের উপর বসে আছে মাহি। তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে মিলা। মুগ্ধ চোখে মাহির চুলগুলো দেখে যাচ্ছে কেমন। সে নিজের মুগ্ধতা ছাপিয়ে এক ফাঁকে বলেই বসলো, তোমার চুলগুলো কিন্তু খুব সুন্দর মুনলাইট। মাহি আলতো হাসলো, পুতুলের মতো বসে থেকে জিজ্ঞাসা করলো, তুমি আমাকে মুনলাইট ডাকো কেন? মিলা হাসি হাসি মুখে মাহির চুলগুলোতে চিরুনি চালাচ্ছে। এরই মধ্যে মাহির করা এহেন প্রশ্নের পিঠে মুচকি হেসে জবাব দিল, মুনলাইট অর্থ হচ্ছে চাঁদের আলো। আমার চোখে তুমি শুরু থেকেই চাঁদের আলোর মতন নরম স্নিগ্ধ, তাই আদর করে ডাক নাম দিলাম তোমায়। তোমার কি এই ডাক শুনতে খারাপ লাগছে? মাহি তৎক্ষণাৎ মাথা নাড়ায় দুধারে। নিজ কর্মে মহাব্যস্ত, দক্ষ হাতে আঙ্গুল চালাচ্ছে মাহির চুলে। এরই মধ্যে তার হঠাৎ করে কি হলো কে জানে, সে কেমন দনমনো করতে করতে আওড়ায়। মুনলাইট? হুম। মাহির ছোট উত্তরে হাত থামায় মিলা। সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার কাজটা এক আধবার পরক করে কেমন ভয়ার্থ ঢোক গিলে বলে ওঠে, একটা কথা বললে শুনবে তুমি? মিলার কণ্ঠে কিছু একটা ছিল বোধহয়। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে আয়নায় চোখ রাখলো। ভ্রুদান মাঝে খানিক ভাঁজ ফেলে সন্দিহান গলায় বলল, কি কথা? মিলা তখনই চুল ছেড়ে দিয়ে মাহির পায়ের কাছে হাঁটু মুড়ে বসলো। মাহি হতভম্ব হয়ে গেল এরূপ কাণ্ডে। মিলার চোখ মুখ লাফাচ্ছে ভয়ের চোটে। তার অমন হুটহাট ভয় পাবার কারণ বোধগম্য হলো না মাহির। সে কেমন উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তোমার? তুমি এত ভয় কেন পাচ্ছ? মিলা রয়ে শয়ে ঢোক গেল। শুকনো হয়ে যাওয়া অধৈর্যরা জিভ দিয়ে সামান্য ভিজিয়ে নিয়ে সতর্ক কণ্ঠে শুধালো, এ বাড়িতে যতদিন থাকবে দয়া করে কাউকে বিশ্বাস করবে না। কাউকে বলতে কাউকে না। এখানে সবাই সবার শত্রু। তুমি যাকে এক মুহূর্তের জন্য আপন ভাববে, পর মুহূর্তে দেখবে সেই তোমার সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানকার মানুষ ছল চাতুরি বোঝে মুনলাইট। তুমি নতুন, নিরীহ, তাই তোমাকে বলছি, যতদিন অবধি কোনো কিছু নিজের চোখে না দেখবে,
নিজ কানে না শুনবে, নিজে উপলব্ধি না করবে, ততদিন অবধি কারো মুখের কথা মোটেও বিশ্বাস করবে না। মনে থাকবে? হতবাক মাহি আশ্চর্যের সাথে শুনলো সবটা। মনের মধ্যে একরাশ প্রশ্ন নিয়ে যেই না মুখ খুলবে অমনি কর্ণখড়ে ভেসে এলো মেডেন ইরার গম্ভীর কণ্ঠ। কি হচ্ছে এখানে? তৎক্ষণাৎ দরজার কাছে দৃষ্টি ফেলে মাহি দেখতে পায় মেডেন ইরা কেমন সরু চোখে তাকিয়ে আছে তাদের দিকে। অন্যদিকে তার কণ্ঠ পেয়ে বসা ছেড়ে উঠে দাঁড়িয়েছে মিলা। আশ্চর্য হলেও সত্যি মেয়েটার এতক্ষণের হাসি হাসি মুখটায় মুহূর্তে ছেয়ে গিয়েছে রাজ্যের আধার। শরীর কাঁপছে অজানা ভয়ে। মাহি ঠিক দেখলো সবটা। মেডেন ইরা তখন ধীরে ধীরে এগিয়ে আসছে তাদের নিকট। কিয়ৎক্ষণ বাদে তিনি এসে দাঁড়ালেন মিলার একদম পাশ ঘেঁষে। অতঃপর বলা নেই কারণে আচমকা মিলা ডান হাতের কবজিটা চেপে ধরতে চোখ মুখ কুচকে ফেলে মিলা। মেয়েটা মুখ দেখে মনে হচ্ছে তার কবজিটায় বোধহয় বড্ড পীড়া হচ্ছে মুহূর্তে, কিন্তু মুখ ফুটছে না তার। মাহির নজর এড়ায়নি এত কিছু। সে ঠিকই দেখলো মিলার নীরব কষ্ট। এদিকে মেডেন তখন গম্ভীর মুখে মিলাকে বলতে লাগলেন, তোমার সাথে আমার কিছু কথা আছে, বাইরে চলো। মিলার না বলার ক্ষমতা নেই। কুচকে রাখা চোখে মুখে সে কেবল মাথা কাত করে সম্মতি জানালো। মেডেন কেমন হালকা হেসে তাকে নিয়ে প্রস্থান ঘটাতে চাইলেই মাহি চেঁচিয়ে বলল, কিন্তু ও তো এখন আমার সাথে বেরোবে, আমরা নিচে গার্ডেনে যাব। মেডেন থামলেন, ঘাড় বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন নতমুখী মিলার পানে। হাতের বাঁধনে জোর বাড়ালেন কি না কে জানে, তবে মিলার চেহারায় ব্যথাতুর ছাপ স্পষ্ট। বাড়ল কেন যেন। মেডেন কেমন সন্দিগ্ধ গলায় মিলাকে জিজ্ঞাসা করলেন, তাই নাকি মিলা, তুমি গার্ডেনে যাবে? নতমুখী মিলা তক্ষুনি ঘাড় নাড়ায়, দুধারে নিঃশব্দে জানায় না। তা দেখে হতভাগ মাহি তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ায়। গলায় খানিক সন্দিহান ছাপ ফুটিয়ে বলে ওঠে, কিন্তু কিছুক্ষণ আগে তুমিই তো। আমি যাব না মেয়ে, তোমার ইচ্ছা হলে তুমি একা যাও। ভ্রু গোটায় মাহি। কিছুক্ষণ আগেও যে মেয়েটা অমন হাসি খুশি মুখ করে কথাবার্তা বলছিল সে কিনা। মেডেন আসতে চুপসে গেল, কিন্তু কেন? মাহি গম্ভীর মুখে চোখ তুলে তাকালো মিলার পানে। মিলা মাথা নুইয়ে দাঁড়িয়েছে, তার এক হাত এখনো চেপে রেখেছে মেডেন। মিলার পা দুটো কেমন অস্থির, ধরে রাখা হাতটা মুচড়াচ্ছে অনবরত। মাহি সন্দেহ জাগলো এবার। সন্দেহাতীত কণ্ঠ তৎক্ষণাৎ মেডেনকে শুধায়, ওকে এভাবে ধরে কেন রেখেছেন মেডেন? হাতটা ছেড়ে দিন ওর। কথার খানা কর্ণপাত হতে চোখ শুরু করে তাকায় মেডেন। চোখে মুখে তার স্পষ্ট নাকশের ছাপ, কপালে জমেছে বিশাল বিরক্তির ভাঁজ। মাহির কথাটা যে খুব একটা পছন্দ হয়নি ওনার, তাই ইতিমধ্যে বোঝা যাচ্ছে তার পরিবর্তিত মুখাভাবে। মস্তিষ্ক তার ঝাঁকিয়ে বলতে লাগলো, শেষে কিনা দুদিন আগে প্যালেসে আসা পুচকে মেয়েটাও আমায় হুকুম ছুটছে, এও কি সম্ভব? মস্তিষ্কে ঝাঁঝানো বাক্যটা ঠোঁট অবধি এগোয়নি মেডেনের। তিনি কেমন নিপুণতার সাথে মুহূর্তে নিজের মুখাভাবে পরিবর্তন আনলেন। ঠোঁটের কোণে জোরপূর্বক হাসি টেনে পরক্ষণে আওড়ালেন, না ডিয়ার, ওকে এই মুহূর্তে ছেড়ে দিলে বিপদ হতে পারে। কেননা তোমাকে মিলার সম্বন্ধে একটা কথা এখনো বলা হয়নি। থামলেন মেডেন। রয়েসয়ে ঘাড় বাঁকিয়ে শক্ত চাহনি নিক্ষেপ করলেন নতমুখী মিলার পানে। গম্ভীর অথচ ঝাঁঝালো কণ্ঠে হুকুম ছুড়লেন, এক্ষুনি নিজের কক্ষে যাও মিলা, আমি আসছি। মিলা হাঁসফাঁস করতে করতে ঘাড় কাত করলো আলগোছে। মেডেনের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পেতে ভীষণ অস্থিরতায় পায়ের গতি বাড়ায় মেয়েটা। এক ছুটে কক্ষ থেকে বেরিয়ে এসে দাঁড়ালো লম্বা করিডোরে। কক্ষের দুধারে নতমস্তকে দাঁড়িয়ে থাকা গার্ড দুজন কেমন স্থির হয়ে আছেন, হাতে থাকা রাইফেলগুলো দুধারে মুখ করে রাখা। মিলা ভয়ার্ত ঢোক গিলে কয়েক কদম পিছিয়ে গেল। বুক ফুলিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলে ঘাট বাঁকিয়ে এক পলক ফের তাকালো মাহির কক্ষের পানে। কিছু একটা ভেবে ভেবে মেয়েটা কেমন উদাস কণ্ঠে আনমনে বিড়বিড় করে বলল, নিজের হাতে নিজের ক্ষতি করো না মুনলাইট। সন্দেহাতীত মাহি এখনো নিজের কাঙ্ক্ষিত উত্তরের অপেক্ষায়। মেডেন সময় নিচ্ছেন বেশ। মাহির নরম তুলতুলে ডান হাতটা আলতো করে নিজের হাতের মুঠোয় পুরে তাকে নিয়ে বসলেন মখমলের বিছানার ওপর। কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে মাহির তুলতুলে হাতের পানে তাকিয়ে রইলেন মধ্যবয়সী। তার মাঝে তেমন কোনো তাড়া নেই জবাব দেবার। ওদিকে মাহি চিন্তিত, মিলার ব্যাপারে কি এমন বলবেন মেডেন তা নিয়ে যেন হাজারটা চিন্তায় জর্জরিত সপ্তদোষী। সে এবার বিরক্ত হয়ে চট করে মেডেনের হাত থেকে নিজের হাতটা সরিয়ে আনলো। মেডেন ভরকালেন মেয়েটার এরূপ কাণ্ডে, হকচকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হলো ডিয়ার? মাহি বিরক্ত। এমনিতে চুপচাপ থাকলেও মেয়েটার আবার তুখোড় তেজ। তার উপর মিলার বলে যাওয়া অমন কথা ভাবনায় ফেলছে তাকে। মিলা তখন কাকে উদ্দেশ্য করে বলল কথাগুলো? সে কি কোনোভাবে মেডেনকে উদ্দেশ্য করে বলল? বুদ্ধিমতী সপ্তদোষী কথা নেবার উদ্দেশ্যে কপালে গোটা কতক ভাঁজ টেনে কাটকাট কণ্ঠে বলতে লাগলো, মিলার ব্যাপারে কি বলতে চেয়েছিলেন মেডেন? সদ্য মিনমিনিয়ে কথা বলা মেয়েটা কিনা আজ অমন কাটকাট কণ্ঠে তেজ দেখিয়ে কথা বলছে, এই নিয়ে মাথা ব্যথার শেষ নেই মেডেনের। মনে মনে তিনি তেতে উঠলেও বাইরে থেকে একদম পানির মতো স্থির। চোখে মুখে স্পষ্ট অভিমান লেপ্টে আওড়ালেন, শোনো মেয়ে, আমি জানি না মিলা তোমায় কি বলেছে, তবে আমি এটুকু বলতে পারি মিলা যা বলেছে তা বিশ্বাস করো না।
কেননা ও মানসিকভাবে অসুস্থ। থমকায় মাহি। মানসিকভাবে অসুস্থ মানে? কই, মিলাকে দেখে তো তার একবারও এমনটা মনে হয়নি। তবে যে মেডেন এসব বলছেন, মাহি খানিক গম্ভীর হলো এ পর্যায়ে। মন দিয়ে শুনতে লাগলো মেডেনের বাকি কথাগুলো। এদিকে মেডেনের চোখে মুখে স্পষ্ট বিষাদের ছাপ। মধ্যবয়সী ছলছল চোখ অদূরের দেয়ালের দিকে নিবদ্ধ। মানুষটা কেমন অন্যমনস্ক হয়ে আওড়াচ্ছেন। গতকাল রাতে ডিনার টাইমে মনস্টার যাকে শার্কের পেটে চালান করেছিল সে আর কেউ নয়, মিলার কাজিন ছিল। এই পুরো বাড়িতে একমাত্র ইলিয়াডই একমাত্র ব্যক্তি ছিল যার সাথে মন খুলে কথা বলতো মিলা। কিন্তু গতকালের ঘটনার পর থেকে মেয়েটা বড্ড ডিস্টার্বড। আজ সকালেও কিচেনে দুজনের গায়ে গরম তেল ছুড়ে এসেছে। বলতে পারো ইলিয়াডের অনুপস্থিতিতে মেয়েটা আগের চেয়েও বেশি উন্মাদ হয়েছে। তাই এখন ওর আশেপাশে থাকাটা রিস্ক। হতভম্ব মাহি। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না মেয়েটা। এখানকার মানুষগুলো এত রহস্যময় কেন? কার কথা বিশ্বাস করবে? সেদিকে মাহির অমন হতভম্বতা দেখে আলতো হাসলেন মেডেন। তখনই একটুখানি পিছিয়ে গিয়ে এক ঝটকায় গা থেকে উলের শালটা নামিয়ে দিলেন। মুহূর্তে উন্মুক্ত হলো মধ্যবয়সীর পুড়ে যাওয়া হাত দুটো। মাহি কেমন আটকে উঠল তা দেখে। মেডেনের হাতের ক্ষতগুলো একদম তাজা, সফেদ রঙা অয়েনমেন্টের মৃদু প্রলেপ দেখা যাচ্ছে কোথাও কোথাও। মাহি ঢোক গিলল সামান্য। চোখে মুখে ব্যথাতুর ভাবভঙ্গি ফুটিয়ে জিজ্ঞাসা করলো, এসব কি করে হলো মেডেন? ইরা স্মিত হাসলেন। হাত বাড়িয়ে নামিয়ে রাখা শালটা ফের গায়ে জড়িয়ে নিলেন। কিয়ৎক্ষণ চুপ থেকে আনমনে বললেন, এ আর রোজ কি? পাগলিটা রোজ রোজ পাগলামি করে, আর আমার ওসব নীরবে সয়ে যেতে হয়। কি আর করব বলো? শত হলেও ও আমার মারিয়ার বয়সী। জানো কি, মিলার আর তোমার মুখের দিকে তাকালেই আমার মেয়েটার চেহারা ভেসে ওঠে চোখের সামনে। মনটা কিছুটা হলেও স্বস্তি পায় তোমাদের দেখে। নরম দিলের মাহি। মেডেনের এহেন মায়াবী কথায় তার মন গলেছে। বেশ কিছুক্ষণ আগে নিজের করা অমন রূঢ় ব্যবহারে নিজেরই খারাপ লাগছে এখন। মাহি চোখ নামিয়ে বসে রইল চুপচাপ। মেডেন সরু চোখে পরখ করলেন মাহির নত মুখখানা। আলতো হেসে একটুখানি গলা খাকারি দিয়ে বলতে লাগলেন, মন খারাপ করলে কেন মেয়ে? আমার কোনো কথায় কষ্ট পেলে নাকি? তৎক্ষণাৎ চোখ তুলে মাহি মেডেনকে শুধরে দিয়ে আওড়ায়, না না, তেমন কিছু না। আমি আসলে নিজের বিহেভিয়ারে লজ্জিত। আমি আপনার সাথে। মেডেন মুচকি হাসলেন মেয়েটার এহেন সরল স্বীকারোক্তিতে। এগিয়ে এসে আদুরে ভঙ্গিতে হাত রাখলেন মাহির মাথায়। চমৎকার কণ্ঠে পড়লেন, বোকা মেয়ে, এসব নিয়ে ভেবো না তো। আমি চাই তুমি সব সময় হাসি খুশি থাকো। নিজেকে নিয়ে ভাবো, যা করতে ভালো লাগবে তাই করো। কারণ জীবন তো একটাই, তাই না? যেহেতু জন্মেছি, মরতে তো একদিন হবেই। সেক্ষেত্রে ভয়ে ভয়ে বেঁচে কি লাভ? যতদিন বাঁচবে শক্ত হয়ে বাঁচবে, নিজের মন মতো চলবে, ঠিক আছে? মেডেনের কথাগুলোতে বুঝিয়ে এক অনন্য স্বস্তি খুঁজে পেল মাহি। এ যেন ঠিক তার মায়ের কথা। মাহি যতবার ভেঙে পড়তো তার মা তো ঠিক এভাবেই বোঝাতো, সর্বদা তাকে শক্ত হতে বলতো। তবে আজ কেন তার মা কোথাও নেই? মায়ের কথা মনে পড়তেই মুখটায় আধার নেমে এলো মাহির। বুকটা ধরে গেল এক অদ্ভুত হাহাকারে। সম্মুখে বসে থাকা মেডেন বোধহয় আজ করতে পারলেন মেয়েটার মনের অবস্থা। তিনি তখনই প্রসঙ্গ এড়াতে উদ্যত হলেন। মাহির ডান হাতে টান বসিয়ে তারা দেখিয়ে বললেন, এই মেয়ে, তুমি না তখন বললে তুমি গার্ডেনে যেতে চাও? তাহলে ওঠো, আমি নিয়ে যাচ্ছি তোমায় গার্ডেনে। কি, যাবে তো আমার সাথে? ভরে আসা চোখ দুটো কোনো মতে লুকায় মাহি। মাথাটা নুয়ে রেখে ঝাঁকালো কয়েকবার। মেডেন স্মিত হেসে উঠে দাঁড়ালেন। মেয়েটাকেও নিজের সাথে করে নিয়ে বেরোলেন কক্ষের বাইরে। ধীর পায়ে হাঁটছে মাহি, টুকটাক কথা বলছে মেডেনের সাথে। দুজন হাঁটতে হাঁটতে প্যালেসে সদর দরজার কাছে আসতেই হঠাৎ থেমে গেলেন মেডেন ইরা। মাহিও থামলো তৎক্ষণাৎ। ঘাড় বাঁকিয়ে মেডেনের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে মেডেন? মেডেন তৎক্ষণাৎ কিছু একটা মনে পড়ে যাওয়ায় জিভে দাঁত কাটলেন। বাহুর মাঝ থেকে মাহির হাতখানা সরিয়ে দিয়ে আফসোসের সুরে বলতে লাগলেন, আম সো সরি ডিয়ার, আমার ঔষধ খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার আবার উচ্চমাত্রার ডায়াবেটিস আছে, যার জন্য ঔষধ টাইম টু টাইম খেতে হবে। সো আই কান্ট গো উইথ ইউ। হতাশ হলো মাহি। এতক্ষণের উপচে পড়া খুশিটা কেমন নিভে গেল ধপ করে। মেডেনের নিজের কাছে বড্ড খারাপ লাগলো যেন। তিনি মন খারাপ করে শুধালেন, আমি খুব দুঃখিত ডিয়ার, আমি আসলে। বাকিটা বলার মতো সুযোগ পেলেন না মেডেন। তার আগে মাহি কেমন সৌজন্যতা রক্ষা করে আওড়ালো, ইটস ওকে মেডেন, আপনি ঘরে গিয়ে ঔষধ খান। আমিও ঘরে চলে যাচ্ছি। অন্য কোনো দিন ঘুরবো না হয়।
মেয়েটার কণ্ঠে স্পষ্ট মন খারাপের সুর টের পেলেন মেডেন। আফসোসে ডুব দিয়ে উল্টো পথে ঘুরে দাঁড়াতেই হঠাৎ দেখলেন সামনে থেকে হেঁটে আসছে সিট, কানের দুপাশে হেডফোন গুজে রাখা, হাত দুটো গুজে রাখা প্যান্টের পকেটে। ছেলেটা চোখ বুজে কিসব গুনগুন করতে করতে এগিয়ে আসছে। মেডেন সিটের দিকে তাকিয়ে থেকে এক মুহূর্তের জন্য কিছু একটা ভেবেই লাফিয়ে উঠলেন পরক্ষণে। চটজলদি পাশে দাঁড়িয়ে থাকা মাহির ডান হাতের কবজি চেপে ধরে এগোলেন সিটের পানে। এদিকে মাহি কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে দেখছে মেডেনের কাণ্ড। এক আধবার মুখ খুলেছে যদিও, তবে মেডেন তার কোনো কথাকেই পাত্তা দেয়নি তেমন। সে তৎক্ষণাৎ এক হাত ছড়িয়ে পথ আটকে দাঁড়ালো সিটের। সিট বেচারা চোখ বুজে হাঁটতে থাকায় দেখতে পায়নি এহেন অবরোধ। ফলাফলস্বরূপ বুকের কাছে হুট করে কারো হাত লেগে যাওয়ায় আটকে উঠে চোখ খুলল সিট। পরক্ষণে চোখের সামনে নিরীহ নতমুখী মাইকে দেখতে পেয়ে থমকা এক মুহূর্তের জন্য। কালো রঙা ফ্লোরাল ফ্রকে মেয়েটাকে একদম আদুরে পিচি পিচি লাগছে। মাথার চুলগুলো কি সুন্দর করে বো ক্লিপ দিয়ে আটকে রেখেছে। মেয়েটার ফর্সা মুখখানায় নেই কোনো প্রসাধনীর ছাপ, তারপরেও তাকে এতটা মোহনীয় লাগছে কেন কে জানে। সিড নিজের গতি হারাচ্ছে মনে হচ্ছে। তার বেহা চোখ দুটো আজ ফের আটকেছে এক বাঙালিনীর মোহনীয় সৌন্দর্যের জালে। জীবনে কত বিদেশি রূপবতী দেখলো সে, দেখেছে নানান সৌন্দর্যের অধিকারী সুন্দরীকে, তবু এই সাধারণ বাঙালি মায়াবতীর মাঝে কি এমন পেল সে যার দিকে একবার তাকালে চোখ ফেরানো দায়ী হয়ে পড়ে তার জন্যে। এদিকে মেডেন আর দৃষ্টিতে দেখছেন সব। নতমুখী মাহিরা ইতস্তত করছে সিডের সামনে, হাত মোচড়াচ্ছে বারবার। মেডেন খানিক গলা খাকারি দিতে বেচারা সিডে সম্বিত ফিরল বোধ হয়। সে কেমন হকচকে দৃষ্টি সরালো অন্যত্র। কিয়ৎক্ষণ আমতা করে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছেন? মেডেনের আফসোস শুরু হলো এ পর্যায়ে। মাহির পানে একবার দৃষ্টি ফেলে আফসোসের সাথে আওড়ালেন, দেখো না সিট, মেয়েটা কত শখ করে গার্ডেনে ঘুরতে চেয়েছিল, তাই ভাবলাম ওকে না হয় নিয়ে যাই গার্ডেনে। কিন্তু কাণ্ড দেখো আমার ভুলো মনের। আমার যে ঔষধ খেতে হবে সেটা ভুলেই গিয়েছিলাম। তাই আমি চাচ্ছি তুমি না হয় মেয়েটাকে একটু ঘুরিয়ে নিয়ে আসো। কি বলো, নিয়ে যাবে তো? বুক কাঁপলো সিডের, মাথায় জেকে বসলো মনস্টারের ভয়। বেচারা ভয়ে ভয়ে তখনই দুধারে মাথা নেড়ে জানায়, না না, আমি পারবো না। মেডেন ঠোঁট উল্টালেন। মাহির মাথায় ক্রমশ হাত বুলিয়ে নাকার স্বরে শুধালেন, তুমিও না বলে দিলে। ধুর, মেয়েটার ভাগ্যটাই খারাপ। ছোটখাটো একটা শখ করলো, তাও কিনা পূরণ করতে পারলাম না। থাক, চলো মেয়ে, অন্য কোনো দিন না হয় ঘুরবো আমরা। বলেই মেডেন একরাশ মন খারাপ নিয়ে সামনে এগুলেন মাহির হাত চেপে। এরই মধ্যে পেছন থেকে ভেসে আসে সিডের গম্ভীর কণ্ঠ। ওয়েট। থামলেন মেডেন, ঘাড় বাঁকিয়ে পেছনে তাকালেন আলগোছে। সিট তাকে এক প্রকার উপেক্ষা করে পা ঘুরিয়ে এগিয়ে এসে দাঁড়ালো মাহির মুখোমুখি। অতঃপর ঘাটটা সামান্য নুয়ে নিচু কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি গার্ডেনে যাবে? মাহি তৎক্ষণাৎ জবাব দিল না। মাথাটা নুইয়ে রেখে হাত কচলাচ্ছে অনবরত। ছেলেদের সাথে ঘুরবে সে, কিন্তু কিভাবে? তার তো এসবে মোটো অভ্যাস নেই। এদিকে সিড এখনো দাঁড়িয়ে আছে উত্তরের অপেক্ষায়। মেডেন তখন আগ বাড়িয়ে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, ও যাবে, তুমি ওকে নিয়ে যাও। মনস্টার এখন প্যালেসে নেই, ও না হয় এই ফাঁকে একটু ঘুরে আসুক। মনিস্টার নেই। এটুকু শুনতেই মনের ভিতর থেকে ভয়ানক ভয় ডর খানিক কমে গেল মাহির। মেয়েটা ঠাই মাথা নুইয়ে রেখে ছোট করে বলল, যাব। সিট ঠোঁট কামড়ে হাসলো। কি চমৎকার সে হাসি! মেয়েটার এটুকু সাহসেই যেন বিশ্বজয়ের আনন্দ মিলল যুবকে। সে আলতো করে পকেট থেকে এক হাত বের করে এনে বাড়িয়ে দিল মাহির পানে। চাপা স্বরে বলল, চলো। সিটের এহেন বারন্ত হাত ধরা তো দূর, উল্টো নিজের হাত দুটো কেমন গুটিয়ে নিল মাহি। শুকনো ঢোক গিলে গম্ভীর কণ্ঠে আওড়ালো, দুঃখিত, একটু পথ হাঁটতে কারো হাত ধরার প্রয়োজন বোধ করছি না। সিট মুগ্ধ এহেন বাক্যে। মেয়েটার প্রতি ভালো লাগাটুকু যেন আরেক ধাপ বেড়ে গেল তরতর করে। সে নিজের বাড়িয়ে রাখা হাতটা রয়ে শুয়ে গুটিয়ে নেয়। কিয়ৎক্ষণ ঠোঁট কামড়ে ধরে রেখে পরক্ষণেই বলে, ফাইন, চলো। দুটো মানুষ মাঝে অল্প কিছু দূরত্ব বজায় রেখে হাঁটছে কেমন মাহি। আশেপাশে মুগ্ধ চোখে তাকিয়ে থেকে হাঁটলেও সিডের মুগ্ধ দৃষ্টি সম্পূর্ণ মেয়েটার উপর নিবদ্ধ। মেয়েটাকে কাছ থেকে জানার বড্ড লোভ হচ্ছে তার। জানতে ইচ্ছে করছে ওর সম্বন্ধে। সিট খানিকক্ষণ দোনমনো করে হঠাৎ কথা বাড়ালো, তোমার পুরো নাম কি? মাহি হাঁটছে। আর কয়েক কদম এগোলে চেরি ব্লসম গার্ডেন। এখান থেকে তাদের অপরূপ মোহনীয় দৃশ্য পাগল করছে মাহিকে। যার দরুন পাশ থেকে ভেসে আসা সিডের কথাটা তেমন একটা শুনেনি মাহি। সিড কি বুঝলো কে জানে। সে নিজে থেকে ফের বলল, আমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না? এবার শুনল মাহি। থমকে দাঁড়ায় পথে, ঘাড় বাঁকিয়ে ভ্রু কুচকে তাকায় সিডের মুখ পানে। সন্দিহান গলায় জিজ্ঞাসা করে, হঠাৎ এমন প্রশ্ন কেন? সিডের মুখে রানী। মেয়েটার চোখে চোখ পড়তেই থমকেছে সে। হারিয়েছে নিজের বোধ বুদ্ধি। তার অমন হা করে তাকিয়ে থাকা দেখে মুখ কুচকায় মাহি। কপাল ঝাঁঝিয়ে উঠল বিরক্তিতে। চেনা নেই জানা নেই হুট করে একজন অপরিচিত মেয়ের দিকে এমন হা করে তাকিয়ে থাকার কি আছে শুনি? যত সব ম্যানারলেস পার্সনস।
মাহি গাল বাঁকিয়ে নিজে নিজেই হাঁটা ধরল গার্ডেনের দিকে। লম্বা লম্বা 4টে কদমে অবশেষে গার্ডেনে প্রবেশ করলো সপ্তদশী। গার্ডেনের গোলাপি আভায় ছেয়ে যাওয়া জমিনে পা রাখতে হৃদয়টা কেমন শিথিল হয়ে গেল। তার মুখটা সামান্য উঁচু করে তাকালো উপরের দিকে। বাতাসের মৃদু ঝাপটায় গাছের ফুলগুলো ঝরে পড়ছে ক্রমশ। এ যেন গোলাপি রঙের স্নোফল। মাহি ভীষণ উৎফুল্ল হলো। অন্তর্মুখী সপ্তদশীর অন্তরের কোণে লুকায়িত বাচ্চামোগুলো বুঝি ঠেলে বেরিয়ে আসতে চাইছে আজ। সে নিজের দুহাত দুদিকে ছড়াইয়ে এক ছুটে দৌড়ে গেল সামনে। ওপর থেকে ঝরতে থাকা ফুলের পাপড়িগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে খিলখিলিয়ে হাসছে মেয়েটা। এক আধবার নিচু হয়ে জমিনে পড়ে থাকা পাপড়িগুলো দুহাতে তুলে ফের ছুড়ে দিচ্ছে উপরের দিকে। মেয়েটার দিল খোলা পাগলামি চলছে। এরই মধ্যে মাহি স্পষ্ট টের পেল তার পেছনে কার উপস্থিতি। মাহি ভাবলো হয়তো সিড এসেছে, তাই সে ঘুরে না তাকিয়ে বলতে লাগলো, এত সুন্দর বাগানে দোলনা লাগাননি কেন আপনারা? একটা দোলনা থাকলে তো দুলতে পারতাম অন্তত। কথার প্রত্যুত্তরে জবাব আসেনি পেছন থেকে। তবে মাহির মনে হচ্ছে তার খুব কাছে এগিয়ে এসেছে কেউ। আর একটু হলেই বোধহয় স্পর্শ লাগবে গায়ে। মাহি ভীষণ রাগান্বিত হলো এহেন কাণ্ডে। সে তৎক্ষণাৎ পেছনে ঘুরতে ঘুরতে তিরিক্ষি মেজাজে আওড়ালো। কি সমস্যা আপনার এত কাছে? কথাটা মাঝপথে থামলো তার, যখন চোখ পড়ল সম্মুখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বলিষ্ঠদেহী পুরুষের দিকে। লোকটার গায়ে জড়ানো লম্বা কালো হুডেড ক্লোক। দুহাত ছড়ালে বোধহয় প্রজাপতির ন্যায় ভারী দেখাবে হাতগুলো। মাথার উপর টানা বড় গোলাকার টুপি, যার দৈর্ঘ্য মুখের অর্ধেকটা ঢাকা। যুবকের নাক মুখ ঢেকে আছে কালো রঙা রাউন্ড কাপড়ের মাস্কে। পায়ে পড়েছে দামি বুট। মাহি ভরকায় এহেনরূপী মানুষকে দেখে সে হকচকে পিছাতে গেলে সম্মুখে বলিষ্ঠদেহী যুবক হ্যাচকা টানে তাকে নিজের একদম কাছে টেনে আনে। মাহি ভরকায়, ভয়ে নিঃশ্বাস আটকে যাচ্ছে তা। নতুন করে আবার কার পাল্লায় পড়ল সে? ভয়াল মেয়েটা দুহাতে বুক বরাবর ধাক্কা দিয়ে যাচ্ছে যুবকের, কিন্তু যুবকের অত বড় শরীরটা একটু নড়ল না। মহি এবার ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, ছাড়ুন আমায়। কে আপনি? এক্ষুনি ছাড়ুন আমায়, নইলে কিন্তু চিৎকার করবো আমি। তখন এই বাড়িতে থাকা মনস্টারটা বেরিয়ে এলে আপনাকে তার প্রাণার পেটে চালান করে ছাড়বে। প্রাণের মায়া থাকলে ছাড়ুন আমায়। মাস্কের আড়ালে পিয়ার্সিং করা ঠোঁটটা পিষে হাসলো নাকি যুবক? হাবভাবে তো তাই মনে হচ্ছে। সে এবার কোনোরূপ কথাবার্তা ছাড়াই চট করে মাহিকে এক হাতে তুলে নেয় বেশ খানিকটা উঁচুতে। মাহির পা দুটো ঝুলছে শূন্যে। সে ক্রমাগত মোচড়াচ্ছে ছাড়া পেতে। এরই মধ্যে যুবক নিজের কোমরের পিঠ থেকে বন্দুকটা বের করে আনতে হকচকিয়ে উঠে। মাহি ভয়ার্ত ঢোক গিলে মেয়েটা কেমন চিৎকার দিয়ে ওঠে। ওরে আল্লাহ রে, ওই রাক্ষসটা আমার প্রয়োজনে কেন আসে না আল্লাহ? ওই রাক্ষস কই আপনি? আমায় মেরে ফেললো যে কে যেন। মাহি চেঁচাচ্ছে। তার চেঁচানোর মাঝে যুবক বন্দুকের ট্রিগার চাপলো দুবার। মাহি তখনই ভয়ে গুটিয়ে গেল যুবকের বুকে। যুবক শুট করেছে বাগানে জমিনে যেথায় পাপড়ির নিচে লুকিয়েছিল বিষধর সাপ। একটু হলে কামড়ে দিত মাহিকে। ভাগ্যের যুবক সময় মতো এসেছে দিকে মাহি থরথরিয়ে কাঁপছে যুবকের বুকে। তার কানের কাছে আচমকা মুখ নামে কেউ একজন বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।